আসসালামু আলাইকুম। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে আয়োজনগুলো করতে যাচ্ছে, বিশ্বাস করেন এর আগে কখনো কোনো ম্যাচকে ঘিরে এত আয়োজন কিন্তু আমরা কখনোই দেখিনি। এবং এই আয়োজনগুলোর পিছনে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলোর মধ্যে প্রথম কারণ সেটা হচ্ছে অনেকগুলো প্রবাসী ফুটবলার তারা বাংলাদেশের হয়ে বাংলাদেশের মাটিতে খেলবে এবং তাদের বাংলাদেশের মাটিতে অভিষেক হবে। এর মধ্যে অন্যতম হামজা চৌধুরী, সামিদ সোম, এর মধ্যে কিবা মিছিল এবং ফাহমিদুল ইসলামকেও নিয়েও কথা শোনা যাচ্ছে, বাট এদের বিষয়টা এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার না। কিন্তু এই যে সামিদ সোম, হামজা চৌধুরী, তাদের হচ্ছে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ। ইভেন সামিদ সোম তো বাংলাদেশের জার্সিতে ডেবিউ করবে। সো সবকিছু মিলাই এই ম্যাচটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে যে পরিমাণ উন্মাদনা কাজ করছে সেটা কিন্তু আসলেই অবিশ্বাস্য। আমরা হয়তো 1980-90 দশকের ফুটবল দেখিনি, বাট আমরা বাপ চাচাদের কাছ থেকে যেটা শুনেছি অথবা হচ্ছে আমরা নিউজ পত্রিকার মাধ্যমে যেটা আসলে দেখেছি, যে তখন ফুটবল যখন হতো বা আবহানী মোহামেডানের খেলা হতো, তখন পুরো দেশ দুই ভাগ হয়ে যেত বা ফুটবলে অনেক বেশি মাতামাতি হতো। যখন আলফাজ আহমেদ, আরিফ খান জয় বা রজনীকান্ত বা আমিনুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্যের খেলা যখন আমরা দেখতাম, তখন পর্যন্ত কিন্তু দর্শক মাঠে আসতো। কিন্তু মাঝখানে যে কাজগুলো হয়েছে, অতিরিক্ত ফিক্সিং বা নানান ধরনের কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল কিন্তু একদম হারিয়ে যেতে বসেছিল এবং সেখান থেকে জামাল ভুঁইয়া যখন ডেনমার্ক থেকে বাংলাদেশে আসলো, এরপরে কিন্তু মোটামুটি একটু একটু করে উপরে ওঠা শুরু করলো। এখন যে অবস্থানে আছে, আপনি দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কি ধরনের আয়োজন করা হয়েছে। এবং আপনি যদি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামের দিকে আপনি যদি তাকান, তাহলে দেখবেন যে মাঠ নিয়ে যে কাজগুলো বা মাঠ নিয়ে যে বিতর্কগুলো, সেগুলো কিন্তু মোটামুটি সলভ হয়েছে। আমরা জানি যে একদম ম্যারাথন একটা প্রজেক্ট ছিল এটা, অনেক সমালোচনা আছে, অনেক ধরনের অনেক কিছু আছে, যেখানে হচ্ছে যে পরিবর্তনগুলো লক্ষণীয় সেগুলোর মধ্যে হচ্ছে ফ্ল্যাট লাইট পরিবর্তন, গ্যালারির শেড তৈরি করা, চেয়ারগুলো নতুন করে বসা এবং ফিল্ডের অর্থাৎ পিচ যেটা, যেখানে আসলে ফুটবলটা খেলা হবে, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত অনেক বিতর্ক আছে। অনেক জায়গায় ঘাস নেই, অনেক জায়গায় উঁচু নিচু। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে বাংলাদেশের কোনো ফুটবল মাঠে যখন বৃষ্টি হয় তখন পানি সহজে নামে না, যেটা আসলে রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম আমরা দেখেছিলাম যে ফেডারেশন কাপ ফাইনালে যে অবস্থা হয়েছিল, অ্যাটলিস্ট এই অবস্থা আমার মনে হয় না যে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে হবে। এবং একই সাথে এই মাঠে এলইডি স্ক্রিন থাকবে, এলইডি বিজ্ঞাপন বোর্ড থাকবে, যেটা আসলে বাংলাদেশের ক্রীড়া জগতে এর আগে কখনোই হয়নি। বিপিএল আমরা দেখেছি অনেকবার, কিন্তু সেগুলো ভাড়া করে নিয়ে আসা বা সেগুলো আসলে খুব একটা কার্যকরী না, খুব একটা ভালো সুন্দর দেখা যায় না। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ন্যাশনাল স্টেডিয়ামকে সাজানোর জন্য যা যা করা দরকার তারা কিন্তু সবই করে যাচ্ছে ভাই। বিশ্বাস করেন একদম ইউরোপিয়ান স্টাইলে একটা তাদের একটা ভাইব কিন্তু আমরা পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এবং যখন খেলা শুরু হবে, ফ্লাড লাইটের লাইট যখন জ্বলবে, লেজার লাইটের একটা খেলা হবে, এই সবগুলো ঘোষণা কিন্তু তারা দিয়ে রেখেছে। আশা করি যে আগামী 10 জুনের ম্যাচটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম একটা সেরা ম্যাচ হয়ে থাকবে। এবং একই সাথে আপনি যদি দেখেন, তাহলে জামাল, সামিদদের আসার জন্য তাদের যে রিসিভ করবে, এই সব কিছু কিন্তু এখন থেকে প্রস্তুত হয়ে গেছে এবং কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবং ম্যাচ শুরুর আগে সেখানে কনসার্ট করার একটা কথা রয়েছে এবং আরও নানান আয়োজন রয়েছে। এবং দেশের 8টা জায়গায় খেলা দেখার জন্য ফ্যান পার্ক করবে, এই ধরনের ঘোষণা কিন্তু তারা দিয়েছে। যদিও বাস্তবায়ন কতটুকু হয় সেটা আমরা জানি না। এবং একই সাথে এই যে এত বড় একটা ম্যাচ, এই ম্যাচের টিকিটিং সিস্টেমটা বা টিকিটের মূল্য কত সেটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা শুনতে পেরেছি যে টিকিট অনলাইনে পাওয়া যাবে এবং আসলে স্টেডিয়ামের আশেপাশে বুথ করা হবে, সেখান থেকে পাওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত টিকিটের মূল্য আমরা জানি না যে মূল্য আসলে কত নির্ধারণ করা হবে। এবং একই সাথে বাংলাদেশ দলের যে হোম কিট সেটাও কিন্তু অলরেডি রিলিজ করে দিয়েছে গতকালকে দৌড়। এবং দৌড়ের সাথে যে একটা চুক্তি, সেটা কিন্তু তারা খুব ভালোভাবেই কাজে লাগাতে পেরেছে। এবং প্রথম যে অ্যাওয়াই জার্সি, সেটা যে পরিমাণে হাইপ তুলেছিল, সেটা কিন্তু আসলে হোম জার্সিতে মানুষের মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে এটা কোনো হোম জার্সি হইতে পারে না বা নানান ধরনের প্রশ্ন রয়েছে। কিন্তু ওভারঅল আমি একটা কথা বলবো যে বাংলাদেশ এই ম্যাচকে ঘিরে যে ধরনের পরিকল্পনা করছে, সেটা কিন্তু আসলে দুর্দান্ত পরিকল্পনা করছে। এরপরে আপনি যদি দেখেন, তাহলে দেশের 8টা জায়গায় ফ্যান পার্ক করবে, যেটা আসলে বাংলাদেশের ক্রীড়ার ইতিহাসে কখনোই হয়নি। আমরা কি করতাম যে ওয়ার্ল্ড কাপের ভিতরে যখন ব্রাজিল আর্জেন্টিনায় খেলা হতো, তখন এই কাজগুলো আমরা করতাম, নিজেরা প্রজেক্টর লাগিয়ে খেলা দেখতাম, অন্য দেশের খেলোয়াড়দের খেলা দেখে আমরা মাতামাতি করতাম, চিল্লাপাল্লা করতাম। কিন্তু এখন এমন একটা সময় এসেছে, আপনার দেশের প্লেয়ারদের খেলা দেখে আপনি মাতামাতি করছেন, চিল্লাপাল্লা করতেছেন, আলোচনা করছেন, সমালোচনা করছেন। এই বিষয়টা কিন্তু আসলে দুর্দান্ত। এবং বাংলাদেশের ফুটবল যে ট্র্যাকে আছে, বিশ্বাস করেন এইভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ ফুটবল অনেক ভালো একটা অবস্থানে যাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং এরই সাথে কিছু বিতর্ক রয়েছে, যেমন হচ্ছে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবারেরা, তিনি এখন পর্যন্ত দেশে আসতে পারেনি। তিনি কবে দেশে আসবেন, তিনি এই ম্যাচ ঘিরে যে তার আলাদা একটা পরিকল্পনা থাকার কথা, সেটা কবে থেকে শুরু হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। কারণ
এখন পর্যন্ত বাংলাদেশ যে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে 4-5 তারিখে, সেই ফ্রেন্ডলি ম্যাচের প্রতিপক্ষ কারা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। এটা কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। মাঝখানে শুনেছিলাম যে ভুটান বাংলাদেশের সাথে খেলবে, বাট সেটাও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে মানে নিশ্চিত করা হয়েছে যে ভুটানের সাথে বাংলাদেশ খেলছে না। যদিও ভুটানের সাথে খেলবে কি না খেলবে সেটা তো সময় বলে দেবে, কিন্তু বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি এই মুহূর্তে বিদেশে বা তিনি ছুটি কেন কাটাবেন? তার তো উচিত ছিল বাংলাদেশে থেকে এই সব কিছুর মূলে তার থাকার কথা। এবং বাংলাদেশ জাতীয় দলের যে প্রবলেম, গোল স্কোরার নেই, সেখান থেকে আপনি গোল স্কোরার পাচ্ছেন না, তো এই গোল স্কোরার নিয়ে তো কাজ করার কথা ছিল তার, কিন্তু তিনি এই কাজগুলো করছেন না। এবং এরই সাথে কিবা মিসেল এবং ফাহমিদুল ইসলামকে নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছে যে কিবা মিসেলকে এখন পর্যন্ত বাংলাদেশি পাসপোর্ট তাকে দেওয়া হয়নি, তার বার্থডে সার্টিফিকেট তৈরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার পাসপোর্টটা রেডি হয়নি। আমি জানি না কি কারণে হচ্ছে না, এই কাজটা পুরোটাই তদারকি করছে ইমরুল হাসান। মাঝখানে একটা বিতর্ক তৈরি হয়েছিল, ইমরুল হাসান এবং ফাহাদ করিম তারা মূলত এই কাজটা দুজনেই করতে যাচ্ছিল, কিন্তু ইমরুল হাসান যেটা করতে চেয়েছিলেন যে তার যেহেতু ইমেজ নষ্ট হয়েছে, সো তিনি নিজে একা এই কাজটা হ্যান্ডেল করবেন, নিজে একা এই কাজটা করবেন। কিন্তু শেষ পর্যন্ত ফাহাদ করিম এই কাজে যখন তিনি নিজে আগ্রহ দেখেছেন, তখন ইমরুল হাসান নাকি এইটা নিয়ে মনোক্ষুণ্ণ হয়েছেন এবং এই বিতর্কের কারণে অনেকদিন পর্যন্ত কিবা মিসেলের যে পাসপোর্ট এবং তার বার্থডে সার্টিফিকেট, তার ফ্যামিলির জন্য পাসপোর্ট, বার্থডে সার্টিফিকেটের যে কাজ, এগুলো থমকে রয়েছিল। এবং যেহেতু একটা জাতীয় একটা প্রয়োজন, সো আমি যতটুকু জানি যে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এই ধরনের পারমিশন দিয়ে আছে যে এইসব জরুরি কাজে খুব তাড়াতাড়ি পাসপোর্টটা দেয়া। যেমনটা সামিত সোমের বিষয় হয়েছে যে তিনি জাস্ট কানাডাতে বাংলাদেশের হাই কমিশনে গিয়েছেন, গিয়ে তিনি ফিঙ্গারপ্রিন্ট বা যাবতীয় কাজগুলো করে এসেছেন, 3 দিনের মধ্যে তিনি পাসপোর্ট পেয়ে গেছেন। বাট কিবা মিসেলের পাসপোর্ট কিন্তু এখন পর্যন্ত হয়নি। কেন হয়নি, কি কারণে হয়নি, সেটা হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনই জানে। এবং আমরা যেমনটা হামজা, সামিত এবং কিবোকে নিয়ে একটা ত্রয়ী বানিয়েছিলাম, এই ত্রয়ীকে হয়তো আমরা আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে দেখতে নাও পারি। এবং ফাহমিদুল ইসলামকে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তার ক্লাবে একটা চিঠি দেওয়া হয়েছে তাকে ছাড়ার জন্য, বিশেষ করে তাকে হচ্ছে আন্ডার-23 দলে খেলানোর জন্যই মূলত চিঠিটা দেওয়া হয়েছে। বাট এর আগে হচ্ছে 4-5 তারিখে যে একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, সেই ফ্রেন্ডলি ম্যাচের জন্য তাকে স্পেশালি চেয়েছে। এবং 10 তারিখের ম্যাচেও যেহেতু তিনি ঢাকাতেই থাকবে, সো দেখার বিষয় যে এখন ফ্রেন্ডলি ম্যাচে ফাহমিদুল ইসলাম আদৌ স্কোয়াডে জায়গা পায় কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। এবং এরই সাথে বাংলাদেশ দলের যে অন্য প্লেয়ার বা একটা স্কোয়াড ঘোষণা করার, প্রাথমিক স্কোয়াড, তারপরে চূড়ান্ত স্কোয়াড, সেটা কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করেনি। এবং বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি এখন পর্যন্ত ছুটি কাটাচ্ছেন। আমি জানি না ছুটি কাটিয়ে কবে তিনি বাংলাদেশে ফিরবেন, আদৌ ফিরবে কিনা, বা আমি এই বিষয়ে আমার কোনো ধরনের কোনো মানে আইডিয়া নাই। কারণ আপনি যদি আমাদের প্রতিপক্ষের কথা চিন্তা করেন, তাহলে সিঙ্গাপুর, ইন্ডিয়া, চাইনিজ টাইপের সবাই কিন্তু তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর, তারা কিন্তু অলরেডি তাদের যে কার্যক্রম সেগুলো সব রেডি, জাস্ট তারা অ্যাপ্লাই করবে। বাট আমরা এখনো জানি না যে আমাদের ফ্রেন্ডলি ম্যাচের যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ কারা, এটা কিন্তু আসলে অনেক দুশ্চিন্তার মতো একটা বিষয়। এবং এর সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ার ক্যাবরেরাকে নিয়ে যে বিতর্কগুলো তৈরি হয়েছে, সেটা তো আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। বাট আজকে যে কথাগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এতে যদি কারো মতামত থাকে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে আমি হাবিয়ার ক্যাবরেরার একটা সিন্ডিকেট নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।